নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব ট্রি বাংলা হটসেটে হট টকের আরেকটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম থেকে নির্বাচন কমিশনকে দালাল বলছেন। শুধু তাই নয়, পুজো অক্টোবরে হওয়ার কথা, তো সাধারণত তাই হয়। পুজো কিন্তু সেপ্টেম্বরের দিকে চলে এসছে, বেশ কিছুটা এগিয়ে এসছে। অর্থাৎ ঢাকে কাঠি পড়তে এখনও একটু দেরি হলেও ভোটের ঢাকে কিন্তু কাঠি ইতিমধ্যেই পড়ে গেছে। প্রথমেই যে লাইনটা বললাম, মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনকে বলছে আপনারা দালালি করছেন। অমিত শাহ যার পুতুল, হাতের পুতুল যেভাবে নাচাবে সেইভাবে নাচবে। আমাদের আজকের পর্বে প্রথমেই আমরা এটা নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগের পর্বে বেশ কিছু মানুষজন রিসেন্টলি কমেন্ট করেছেন, আমি সেগুলো প্রথমেই নেব। আপনারা বলেছেন যে কেন এই কমেন্টগুলো নিয়ে ডিসকাস হচ্ছে না। তো আমরা আজকে একটা কমেন্ট নিয়ে শুরু করে আজকের পর্বে মেন যে টপিকগুলো থাকবে সেই টপিকে আমরা প্রবেশ করব। অর্কবাবু সরকার আমার বাদিকে বসে আছেন হটসেটে হট টকে, যার বিশ্লেষণ আপনারা শোনেন। অর্কদা, আপনাকে স্বাগত। কয়েকটা কমেন্ট নিয়ে শুরু করি, কারণ মানুষজন আপনার বিশ্লেষণ চাইছেন। বিশেষ করে লাস্ট কয়েকটা পর্বে বেশ কিছু মানুষজন অর্কদা লিখেছেন যে মোহন ভাগবতকে সমর্থন করবেন শুভেন্দু অধিকারী যদি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হন। আমি এক এক করে বলি, আপনি একসাথে বলতে পারবেন। কয়েকটা নেব, সবগুলো সম্ভব নয়। কিছু লোক বলছে গাছে কাঁঠাল গোপে তেল, কিছু লোক বলছেন উদয়নের হাল কল্যাণের মতো হবে, আবার কিছু লোক বলছেন আপনি যা বলেছেন সঠিক বলেছেন, জয় শ্রীরাম, শুভেন্দু অধিকারী একমাত্র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। অর্কদা, যে যার মতো বলেছেন, এটা আমার কিছু কমেন্ট নেই। আমি যা বলার আমার বলে দিয়েছি। নেক্সট। ওকে, আমরা প্রথম যে টপিকে যাব, মুখ্যমন্ত্রী হুমকার, যেটা প্রথমে শুরু করলাম। মুখ্যমন্ত্রী হুমকার দিয়ে বলছেন যে নির্বাচন কমিশন দালালি করছেন, বন্ডেড লেবার, অমিত শাহর হাতের পুতুল। অর্কদা, এখানকার রাজ্য নির্বাচন কমিশনার যিনি আছেন, তিনি কি প্রজাতির মানুষ আমরা জানি। ওনার মেরুদণ্ড বলে কিছু নেই, সরীসৃপটাও লজ্জা পায়। এতটাই অনুপ্রাণিত এবং গৃহপালিত তিনি পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করেছিলেন। আমরা দেখেছিলাম রক্তের হোলি খেলা হয়েছিল পশ্চিমবঙ্গে। দিদিমণি জাতীয় নির্বাচন কমিশনকে নিশানা করছেন কাঁচের ঘরে বসে। রাজ্য নির্বাচন কমিশন, যেটা ওনার নিয়ন্ত্রণাধীন, এক প্রাক্তন মুখ্য সচিবকে তিনি পদে বসিয়েছিলেন। তিনি পদে বসে গণতন্ত্রকে কিভাবে ভুলুণ্ঠিত করেছিলেন, হাইকোর্টে তিরস্কারের মুখে পড়েছিলেন, সেই তো আমরা সবাই জানি। বেশ সব আসলে প্রচণ্ড আতঙ্ক, রক্তচাপ বেড়ে গেছে, যা ইচ্ছা তাই বলছেন মুখ দিয়ে। ইনি নাকি আবার বাংলা ভাষার রক্ষাকর্ত্রী। এ পাং ও পাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং। জেপি নাড্ডাকে বলেছিলেন নাড্ডা ফাড্ডা গাড্ডা। অমিত শাহকে একবার নাম না করে বলেছিলেন হোঁতল কুতকুত। এই ধরনের শব্দ তিনি ব্যবহার করেন। তিনি এসছেন বাংলা ভাষাকে রক্ষা করতে। ঘোড়ায় হাসবে। এই যে ওনার আদরের কেষ্ট এক পুলিশ আধিকারিককে ফোন করে তার বাড়ির মেয়েদের কি অশ্রাব্য কুশ্রাব্য ভাষা ব্যবহার করেছেন, তাকে তিনি পুরস্কার দিয়েছেন বীরভূমের কোর কমিটির কনভেনার করে। সামান্যতম লজ্জাবোধ নেই এদের। হ্যাঁ, এতটাই এরা কি বলবো আর কি, লোক লজ্জা, চক্ষু লজ্জার মাথা খেয়েছে। ভাবে যা বলছে তাই পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করবে। উনি তো আইনের শাসন মানে না। উনি মনে করেন উনি যেটা বলবেন, ওনার মুখনিসৃত বাণী, সেটাই আইন। আমলাকুলকে, পুলিশকে সেটা অক্ষরে তিনি সাসপেনশন মানবেন না। অর্কদা বলছেন সাসপেন্ড আমি করতে দেবো না। উনি কে? উনি কে? উনি সংবিধানের উপরে? সংবিধান নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দিয়েছে, নির্বাচন কমিশন সেটা প্রয়োগ করবে। আর উনি যদি বাধা দেন, তাহলে এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে। মানে সাংবিধানিক সংকট আপনি বলছেন। উনি কিছুই জানেন না, আইন কানুন সংবিধান। আর ওনার যে স্পিন ডক্টরস আছে, তারা ভয় তাকে বোঝায় না যে এগুলো করাটা ঠিক নয়। একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবিধান তাকে যে ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতা প্রয়োগ করে সেগুলো করছে। আপনি তাকে চ্যালেঞ্জ করতে পারেন না। মানবেন না মানে আপনি কে? একে বলে নরিদাস পাল, ওকে বলে নরিদাস পাল, আপনি কি? বন্ডেড লেবার ওর কথা বলছেন, এবং তার যা বডি ল্যাঙ্গুয়েজ আপনি দেখেছেন। ওনার রাজ্য প্রশাসনের আধিকারিকরা ওনার গৃহবৃত্ত হয়তো, তাই এই কথাটা ওনার মনে এসছে। হ্যাঁ,
তিনি তাও বিএলওদের নাম না করে যে ধমকাচ্ছেন চমকাচ্ছেন, ভোট লুট, দুধেল গাইদের সমর্থন আর ধমকানি চমকানি, এটার উপর ভিত্তি করে তিনি আছেন। তা নির্বাচন কমিশনকে চমকালে তো হবে না, এটা তো রাজনৈতিক দল নয়, প্রভূত ক্ষমতা। নির্বাচন কমিশনকে চমকালে নির্বাচন কমিশন সংবিধান সংকটে আছে বলে পদক্ষেপ করার জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ করবে। বেশ, কিন্তু ওর কথা বিএলওরা কি করবে? দড়ি টানাটানির মাঝখানে পড়ে গেছে, একদিকে সাসপেনশনের হুমকি, অন্যদিকে নির্বাচন কমিশন। ওনারা কাজ করবেন, নির্বাচন কমিশনের ডেপুটেশনে গেলে নির্বাচন কমিশনকে মেনে কাজ করতে হবে, তখন তাহলে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ দিন, সঠিকভাবে কাজ করুন, নির্ভয়ে কাজ করুন। আপনাদের নিরাপত্তার সংকট হলে নির্বাচন কমিশন দেখবে নিশ্চয়ই, কিন্তু ভুলেও বঙ্গেশ্বরীর কথায় এমন কিছু করবেন না যেটা দেশের আইন সংবিধানের বিরোধী, তখন কিন্তু শাস্তির মুখে পড়তে হবে, হাজতবাসও হতে পারে। মাননীয়া যতই আর্তনাদ করুন না কেন ঠেকাতে পারবেন না। বেশ, ওর কথা জাতীয় নির্বাচন কমিশন কিন্তু কঠোর এসআইআর শুরু করার আগে কিন্তু বেশ কিছু নির্দেশ দিয়েছে মুখ্য সচিবকে। মুখ্য সচিব কি কোনো শাস্তির মুখে পড়তে পারেন, কিংবা মুখ্য সচিবের কি কোনো বিপদ আসন্ন? মুখ্য সচিব আসন্ন কিনা, উনি খুব ভদ্রলোক, উনি কিন্তু তার কিছু করার নেই। বঙ্গেশ্বরীকে সত্যি কথা বলে দেওয়া উচিত যে নির্বাচন কমিশনের নির্দেশকে অগ্রাহ্য করা যায় না, তাহলে তাকেই শোকজ করবে, তিনি কি বলবো আর কি, শাস্তির মুখে পড়বেন, তার পেনশন বন্ধ হয়ে যেতে পারে, গ্র্যাচুইটি আটকে যেতে পারে। আলাপন বাবুর ক্ষেত্রে যা হয়েছিল ওনার ক্ষেত্রেও তাই হতে পারে, তামিলনাড়ুর ক্ষেত্রে মনে একই জিনিস। ওনার উচিত বঙ্গেশ্বরকে বোঝানো এটা দেশের আইন, নির্বাচন কমিশনার আইন মেনেই পদক্ষেপ করছে, বেশ, সেটাকে মানতে বাধ্য। অনুরোধ করতে পারেন, অনুরোধ করা আর হুমকি দেয়া, মানব না বলা এক নয়। বেশ, ওর কথা এসআইআর নিয়ে আপনি বলছেন বঙ্গেশ্বরী দিশেহারা, ওনার খুব রক্তচাপ বেড়ে গেছে, মানে উনি কি পরাজয় দেখতে পাচ্ছেন? পরাজয় দেখতে পাচ্ছেন কিনা জানি না, উনি বুঝতে পারছেন সবকিছু এবার আর ওনার মতো করে হচ্ছে না, এটা তিনি আগাম বুঝে গেছেন। উনি যেরকম মরিয়া ক্ষমতায় টিকে থাকবার জন্য, বিজেপিও কিন্তু মরিয়া ক্ষমতায় আসার জন্য, তা ওনার হাতে যে সমস্ত অস্ত্র আছে তিনি প্রয়োগ করবেন, আর বিজেপি লজেন্স চুষবে এটা যেন উনি না ভাবেন। মানে 1 ইঞ্চি জমি মাননীয়াকে ছাড়া হবে না, এটা বিজেপির ঘোষণা। ডু অর ডাই লড়াই তাদের, যা যা পন্থা অবলম্বন করার সেই পন্থা তারা অবলম্বন করবে। মাননীয়া ক্ষমতায় টিকে থাকার জন্য সব পন্থা অবলম্বন করেন, তাই বিজেপি ওনাকে ক্ষমতা থেকে হটাবার জন্য তাদের হাতেও যে সমস্ত অস্ত্র আছে তার সম্পূর্ণ প্রয়োগ করবে। বেশ, ওর কথা এবার শুভেন্দু অধিকারীর প্রসঙ্গে আসি। শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে কিন্তু আমরা আগের পর্বেই ডিসকাস করে বলেছি যে কোচবিহারের পর বারাসাতেও যেদিনকে তিনি মিছিল করলেন একই জিনিস হলো, কিন্তু সেই হাতাহাতি। এবং শুভেন্দু অধিকারীর গ্রহণযোগ্যতা কি কোনো ক্ষেত্রে, যে সমস্ত মানুষজন লিখেছেন, জানতে চেয়েছেন আপনার কাছে? শুভেন্দুকে ভয় পায় তৃণমূল, শুভেন্দু রাস্তায় নেমে রাজনীতি করে, সারা বাংলা ঘুরে বেড়ায়, বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে গ্রহণযোগ্যতা আছে, তৃণমূলের ইনস অ্যান্ড আউটস জানে, তৃণমূলের কোথায় স্ট্রেংথ আর কোথায় উইকনেস বিজেপির মধ্যে শুভেন্দুর থেকে ভালো কেউ জানে না। এবং রাজ্য প্রশাসনের অন্দরেও শুভেন্দুর ঘনিষ্ঠ লোকজন আছে, তারা সরকারি সিদ্ধান্তের কথা আগাম শুভেন্দুকে জানিয়ে দেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পান, শুভেন্দুকে খুবই ভয় পান। বিজেপির অন্য নেতাদের অত ভয়টাই উনি পান না, কিন্তু শুভেন্দু যেহেতু তার স্কুলেরই ছাত্র ছিল এবং মুখ্যমন্ত্রীকে হারে হারে চেনে, তৃণমূলটাকে হারে হারে চেনে, তাই শুভেন্দুকে উনি সব থেকে ভয় পান। সেই জন্য শুভেন্দুর উপরই আক্রমণ নেমে আসে, তার বিরুদ্ধে মামলা হয়। এটা খুব স্পষ্ট, শুভেন্দুর গ্রহণযোগ্যতা বেড়েছে তৃণমূল বিরোধী জনতার কাছে। বেশ, আরও অনেক পয়েন্ট থাকছে, আমরা বিরতি নেব, বিরতির পর যখন ফিরে আসবো আরও অনেক পয়েন্ট নিয়ে অর্কতার বিশ্লেষণ নেবো হট সিটে হট টকে আজকের পর্বে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন হট সিটে হট টক। অন্যান্য পর্বের মতোই কিন্তু আজকের পর্ব ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে, যা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। অর্কদা, পরে যে পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো, ডিএর কিন্তু আজকে আলটিমেটলি আবারও পরের মঙ্গলবার দিন ধার্য হয়েছে ফাইনাল হিয়ারিংয়ের। তো এই যে রাজ্য সরকারের হয়ে যারা সওয়াল করছেন,
আর তারা কিন্তু সেই সময় কেনার এক ট্যাকটিস এবং কোর্টকে দিশেহারা করার চেষ্টা করছেন। এবং যারা মামলা লড়ছেন বড় বড় আইনজীবী, তারা বলছেন যে মঙ্গলবারই কিন্তু একটা মোটামুটি জায়গায় যাওয়া যাবে। আপনার এবার হয়ে যাক দিয়ে একটা চূড়ান্ত নিষ্পত্তি, সেই আগামী মঙ্গলবার পর্যন্ত কিন্তু। হ্যাঁ ঠিক আছে, একটা চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার জন্য আর 5-6টা দিন খুব একটা বড় বিষয় নয়। তাহলে বোঝা যাবে এটা একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট হবে। অন্য রাজ্যেও সরকারি কর্মচারীরা এই জাজমেন্টকে সামনে রেখে তাদের দাবি দাওয়া জানাতে পারবেন। ভারতের ক্ষেত্রে একটা নজির তৈরি হবে। বেশ, দেখা যাক সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় কি হয়। না, সেখানে ওর কথা আমার প্রশ্ন, এই যে ধরুন কোর্টের থেকে সময় নেওয়া, হ্যাঁ, এবং কোর্টকে মিসগাইড করা, যেটা বিভিন্ন আদালত বুঝবে এবং এবার চূড়ান্ত নিষ্পত্তির দিকেই যাচ্ছে। সুপ্রিম কোর্টে চাইছে বিষয়টা নিষ্পত্তি হোক, সেই জন্য আর কয়েকটা দিন অপেক্ষায় কিচ্ছু এসে যাবে না। বেশ, অর্থাৎ নির্বাচন কমিশনের মাস্টার স্ট্রোক 2জন ইআরও আর AERO-কে সাসপেনশন, এটা নিয়ে আমরা আগের পর্ব ডিসকাস করেছি। সুতরাং আগামী দিনে SIR যদি বঙ্গে হয়, তাহলে এই সাসপেনশন যদি জারি থাকে, কি হতে যাচ্ছে ওর কথা? কী হতে যাচ্ছে মানে প্রশাসন চাপে পড়বে এবং প্রশাসনের মধ্যে একটা উদ্বেগ তৈরি হবে যে নির্বাচন কমিশনের কাজ সঠিকভাবে আইন মেনে না করলে তাদের ভাগ্যেও এটা জুটতে পারে। বেশ, এটা খুব লাউড অ্যান্ড ক্লিয়ার। নির্বাচন কাজে যে সমস্ত আধিকারিকরা যুক্ত হবেন তারা নির্বাচন কমিশনেই আন্ডারেই থাকবেন, ডেপুটেশনে। তাদের নির্বাচন কমিশনের কথাই শুনতে হবে। বেশ, বঙ্গেশ্বরী যাই বলুন না কেন সেটা শোনা কোনো বাধ্যবাধকতা তাদের নেই। তারা কাজ করুন আইন মেনে, সাংবিধানিক প্রতিষ্ঠানের দায়বদ্ধতা মানুষের কাছে সুনিশ্চিত করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু বঙ্গেশ্বরীর কথায় প্রভাবিত হয়ে ভয়ে বা ভক্তিতে তারা যদি বেনিয়ম করেন, ভোটার তালিকায় বেআইনি কাজ করেন, শাস্তি পাবেন, যত লেভেলই যে লেভেলই হোক না কেন। বেশ, আমাদের পাড়া আমাদের সমাধান অর্কদা, এই যে নতুন কর্মসূচি, শাসক দল বলছে যে ম্যাসিভ সাড়া পড়ে গেছে ইতিমধ্যেই। সেই আগের এগুলো তো যায়, মানুষ যায়, অভাব অভিযোগ লেখে, ভালো সরকার আসছে, তাতে কি হবে? এটা অনেক রকম প্রোগ্রাম। না, এতে কি কোনোভাবে ডিভিয়েট হবে? আপনি যে ন্যারেটিভ আগে বলেছিলেন, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এসব করেও আগে 2 কোটি 33 লাখ ভোট বিরোধীরা পেয়েছে, এবার আরও বাড়বে, হাড্ডাহাড্ডির লড়াই হবে, এসবে কিছু হবে না। বেসরকার শেষের দিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এরকম শোনা যাচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি চরম পদক্ষেপ কিছু নেবেন? তিনি কি বিজেপির দিকে কোনোভাবে ঝুঁকবেন? ওনার অত হিম্মত নেই, বয়সও হয়েছে। উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ। এই শুভেন্দু অধিকারী তাকে রিসেন্টলি কিন্তু তার প্রশংসা করেছে। এসব বলার জন্য বলা, কল্যাণও বিজেপিতে যাবে না, শুভেন্দুও বলছে উস্কে দেওয়ার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরাতন ভৃত্য ওই কল্যাণ রাতারাতি মনিক বদল করবে না। এসব ব্যক্তিগত স্তরে মান অভিমান ঝগড়া হয়, আবার মমতা বন্দ্যোপাধ্যায় ওকে ফোন করলে আবার কল্যাণের বরফ করে যাবে। ও কিচ্ছু না, এগুলো নিয়ে বেশি ভাবারও দরকার নেই। বেশ, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। তাহলে যখন পর্ব শুরু করেছিলাম, আজকের পর্ব, তখন আপনাদেরকে বলেছিলাম যে পুজো অক্টোবর থেকে সেপ্টেম্বরে এগিয়ে এসছে, এখন কয়েকটা দিন বাকি আছে, কিন্তু ভোটের ঢাকে কিন্তু কাঠি ইতিমধ্যেই পড়ে গেছে। কারণ যেভাবে তৃণমূল শাসক দল এবং বিজেপির বাকযুদ্ধ চলছে, মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে দাঁড়িয়ে বলছে নির্বাচন কমিশনকে, জাতীয় নির্বাচন কমিশনকে বলছে দালাল, বলছে বন্ডেড লেবার, অমিত শাহর হাতের পুতুল, যেরকম নাচাবে সেরকম নাচবে। ভাবুন তো, এরকম মুখ্যমন্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজ থেকে কী বহিঃপ্রকাশ হচ্ছে। বিরোধী দল বলছে মুখ্যমন্ত্রী পরাজয় দেখতে পাচ্ছেন, মুখ্যমন্ত্রী আতঙ্ক দেখতে পাচ্ছেন, মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছেন যে জাহাজ কিন্তু ডুবতে শুরু করেছে। অর্থাৎ যদি SIR সত্যি SIR মতো করেই হয়, এই তো দেখুন না, 2 দিন আগেই মোস্ট প্রবাবলি অনেকগুলো ভোটার কার্ড, প্রচুর ভোটার কার্ড, আনকাউন্টেবল ভোটার কার্ড, যেখানে যে অ্যাড্রেসে যে ঠিকানা দেওয়া, সেই ঠিকানা থেকে কিন্তু ব্যাক করে চলে এসছে। অর্থাৎ এক্সিস্টই করে না সেই নামে কেউ সেই ঠিকানায়। সুতরাং যদি সত্যি SIR মতো হয়, ইন্টেন্সিভ রিভিশনের মতোই হয়, তাহলে কিন্তু শাসক দলের ঘুম উড়ে যাবে, এরকমই কিন্তু বিজেপি মনে করছে। একদম অল আউট জমজমাট এই মুহূর্তে কিন্তু শাসক এবং বিরোধী। তার মধ্যে শুভেন্দু অধিকারী যেখানে যাচ্ছেন, কন্যা সুরক্ষা যাত্রা মিছিল থেকে শুরু করে নর্মাল তার যদি অন্য কোনো কর্মসূচি থাকে, সেখানে কিন্তু তাকে বাধার সম্মুখীন হতে হচ্ছে, তার উপর হামলা করা হচ্ছে, তার বুলেট প্রুফ গাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। তিনি বলছেন তাকে হত্যার ছক করা হচ্ছে।
তাহলে এটা কি প্রমাণ করে? এটা কারা করছে? শুভেন্দু অধিকারী বলছেন অনুপ্রবেশকারী রোহিঙ্গারা করছে, মুখ্যমন্ত্রী বলছেন না, তিনি মানবেন না, তিনি কিছুতেই এই সাসপেনশন, নির্বাচন কমিশন যতই কঠোর হোক না কেন তিনি সাসপেনশন হতে দেবেন না। সুতরাং নির্বাচন কমিশনের সঙ্গে কিন্তু সংঘাতে। তাহলে সংবিধানের কি কোনো সংকট দেখা দিচ্ছে, সাংবিধানিক সংকট দেখা দিচ্ছে? এ নিয়েও কিন্তু দিতে পারে আগামী দিনে। এই নিয়ে আমরা আজকের পর্বে আলোচনা করলাম। অর্কপ্রভ সরকার আপনাদের আলোচনা করলেন এবং আপনাদের বিশ্লেষণ করলেন। আপনারা বেশ কিছু কমেন্ট করেছেন, যেগুলো প্রথমেই আমরা নিলাম। অর্কদা বললেন আপনাদের কমেন্টের উত্তরে, এবং তার সঙ্গে ডিএ কিন্তু খুব ইন্টারেস্টিং জায়গায় চলে গেল। আবারও আগামী মঙ্গলবার দিন ধার্য হয়েছে নেক্সট শুনানি, নেক্সট হিয়ারিংয়ের। সেখানে আবারও শাসক দলের রাজ্য সরকারের পক্ষ থেকে যে সমস্ত আইনজীবীরা সওয়াল করেছেন, তারা কোর্টকে কিন্তু বিভিন্ন রকম ডিভিয়েট করার জন্য বিভিন্ন রকম পয়েন্টস সামনে আনছেন। এদিকেও কিন্তু আমাদের নজর থাকবে। এবং সব শেষে যেটা আমরা বললাম, দুজন ইআরও এবং এইআরওকে সাসপেন্ড করেছে কিন্তু, যার ফলে এসআইআর হওয়ার আগে, বঙ্গে এসআইআর হওয়ার আগে এটা কি কোনো বার্তা নির্বাচন কমিশন দিতে চাইছে? এই নিয়েও কিন্তু আমরা আলোচনা করলাম। আজকের পর্ব আপনারা দেখবেন। যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে জানাবেন, এবং ডেফিনেটলি সবাইকে শেয়ার করবেন, এবং আমরা অন্যান্য পর্বেও কিন্তু আপনাদের সুচিন্তিত মতামত নিয়ে অন্য পর্বে ডিসকাস করব। ভালো থাকবেন, আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার।